নিজের মানুষ ওরা, ওদের জন্য আমি অনেক কিছু করেছি আপু। ওরা যখন আমার বাচ্চাদেরকে বলে তোমার মা বাজারি মেয়ে, বাজারি মেয়েটা কি বুঝতে পারছেন? আমি কি বাজারি মেয়ে? আমি তো আমার শালীনতার মাধ্যমে কাজ করতেছি। যারা বড় বড় গ্রুপ করছে, গ্রুপের অ্যাডমিনরা, তাদের যারা মানে তারা যে এই কাজটা করবে ওই কাজটা তুমি করতে পারবে না। আমার মনে হয় যে আমাদের চামড়াটা মানুষের চামড়া না, আমার এখন চামড়াটা গন্ডারের হয়ে গেছে, কারণ এখন আমি আর কোনো কিছু পাত্তা দিই না। সুন্দর একটা বাংলাদেশ হোক আপা, আমার এটা বেশি বড় স্বপ্ন, যে নারীদের নিয়ে যেন বাঙালিরা আর টানা হেঁচড়া না করে, যে নারীরাও কিছু করবে স্বাধীনভাবে। বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সংকট হলো সম্ভাবনার জন্মদাতা। বিখ্যাত এই মানুষটির উক্তির মতোই অনেক মানুষ নিজেদের সংকটকালে সম্ভাবনার পথে হেঁটেছেন। দর্শক, দি সিলেটের উদ্যোক্তাদের নিয়ে নিয়মিত আয়োজন স্বপ্নের মূল্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিলা ববি। স্বপ্নের মূল্য অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন, যিনি দেশের সবচেয়ে সংকট মুহূর্তে করোনাকালে নিজের উদ্যোক্তা জীবনের জার্নি শুরু করেছেন একদম জিরো পুঁজি নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন শাহিনা আক্তার চৌধুরী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, এখন শুরুতেই আসলে আমরা আপনার শুরুর গল্পটাই জানতে চাইব। যেহেতু সংকটকাল ছিল, করোনাকাল ছিল, ওই মুহূর্তে কেন আপনাকে উদ্যোক্তা লাইফটা জার্নিটা শুরু করতে হয়েছে? প্যান্ডামিকের সময় তো আমরা সবাই একটু মানে সমস্যায় পড়ে যাই। ধরেন শপ ছিল 3টা, ওইগুলাতে তো ভাড়া টাড়া দিয়ে আমাদের একটু বেশি প্রবলেম হয়ে গেছিল। সংসারটা আর্থিক প্রবলেম, সংসার চালানো সব মিলিয়ে, শহরের মধ্যে খরচ, বাচ্চাদের লেখাপড়া সব নিয়ে। তখন আমার মনে হলো যে আমি তো খাবার নিয়ে সবাই আমার প্রশংসা করে, সংসারে বলেন বা বাহিরে বলেন, তাহলে ওইটা নিয়েই আমি শুরু করে দেখি কিভাবে মানে ভালো একটা কিছু কি পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সাড়া পাই। আর এর আগে থেকে একটু মানে আমি গ্রসারিগুলো নিয়ে শুরু করছিলাম। 19 সালে আমি শহরে আসি। এর আগে আমি ধরেন বিয়ানীবাজার একটা গ্রামীণ এলাকা, এখানে ছিলাম। তো এখানে তো ধরেন ফ্রেশ খাবার আছে, শহরে এসে দেখি ফ্রেশ খাবার নাই। তখন আমার নিজের খেতে ভালো লাগতো না, ওগুলো মাটির মতো লাগতো। ভাবলাম যে আমি গ্রাম থেকে নিয়ে আসি ফ্রেশ খাবার, আমি নিজে খাই। তখন আমার যারা পরিচিত ফ্রেন্ডরা আছে বা আত্মীয় স্বজন কাজিনরা আছে, ওরা বললো যে তোর ওইগুলা তো অনেক ভালো, তুই ওইগুলা নিয়ে কাজ কর। তখন আমি কোনো পেজ টেজ খুলি নাই, শুধুমাত্র ওইগুলা মানে ওই পরিচিতদের মধ্যে করতাম। তারপরে অনেকটা সাড়া পাই। ওই সাড়া পাওয়ার পর থেকেই আমি শুরু করলাম গ্রসারি নিয়ে। কি কি ধরনের খাবার কিভাবে আপনি পৌঁছে দিলেন? কারণ ওই সময়টা তো অনেক প্যান্ডামিক টাইম ছিল, মানুষজন ঘর থেকে বের হতো না। তখন কি খুব চ্যালেঞ্জিং ছিল না? হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং ছিল। সবাই তো প্রথম দিকে খাবার টাবার রেখেছিল, কিন্তু পরে তো শেষ হয়ে গেছে অনেকের। তখন আমি ভাবলাম যে এটা নিয়েই শুরু করি, কারণ অনেক তো বাহিরে বের হচ্ছে না। আমি বের হতাম বাচ্চাদের ঘরে রেখে, আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে বের হতাম। ধরেন ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে ওগুলো তো ঘরে নাই, ওইগুলো তো কিনে আনতে হবে। তখন আমরা ওইগুলো সেফলি যেতাম। আবার অনেক কষ্ট হয়েছে তখন। আমরা যখন ঘরে ঢুকতাম তখন তো একটা হাইজিনের বিষয় আছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব। তখন আমরা ওই বাহিরে, ঘরের বাহিরে আমরা মানে হাইজিন মেনটেনটা করে তারপরে আমরা ভিতরে আসতাম। অনেক ইয়ে করে সাফার করছি আমরা ওই সময়। তখন ভাবলাম যে এই খাবার ধরেন সাধারণ ভাতটা তখন মানুষ অর্ডার করতো, বুঝছেন, ওই যে কারি আছে সাধারণ ভাত, ওইগুলাও মানুষ তখন অর্ডার করতো। তো এইগুলা দিয়ে দিয়ে তারপরে আমি ভালো ভালো রিভিউ পাই। আলহামদুলিল্লাহ এখন আমি 500-র উপরে ক্যাটারিং সার্ভিস আমার আছে, অফিসের লাঞ্চ আছে, এগুলো আমার চলতেছে। কিন্তু প্রথমে ধরেন 1-2জন করে আমি দিছি। যে আশা নিয়ে শুরু করেছিলেন, মানে আপনার যে চাহিদাটা ছিল, ওই চাহিদাটা কি ওই সময় করোনাকালটা কিন্তু লং ছিল, প্রায় 2 বছর 2.5 বছর ছিল, ওই টাইমটা থেকে আপনি কভার করতে পারছেন? হ্যাঁ, আমি ওই সময় কভার করতে পারছি। আমি প্যাকেজিংটা ধরছি ভালো করে, হাইজিনটা ওইগুলো আমি একটু খেয়াল করে দিছি ভিডিওর মাধ্যমে। আমি ওইগুলো ভিডিও করে ওই ফেসবুকে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপ, ওটার কথা না বললে নয়, আমি ওইখান থেকেই উদ্যোক্তা হয়েছি। ঘরের চাহিদা মেটানোর প্রয়োজন ছিল, এটা থেকে শুরু করে আপনি আপনার নিজের যে একটা গোল তৈরি করে ফেললেন। জি, আমি আসলে কোনো স্বপ্ন বা শখ এইরকম করে ইয়ে নিয়ে করিনি। আমি শিক্ষকতা করছি তখন আমার আম্মুর শখের বসে। আমার আম্মুর খুব শখ ছিল
বাচ্চারা লেখাপড়া করবে, চাকরি করবে। আম্মু আমাকে চাকরিতে দিছে, তখন আমি এইচএসসি দেই নাই এর আগে। আমরা যেটা জানি যে উদ্যোক্তা যারা আছেন তারা কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হন, কেউ পরিবার থেকে, কেউ আদার সাইড থেকে। আপনার ক্ষেত্রে কি এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে যে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন আপনি? যখন রানিং শুরু হয়েছে, আমার ভালো রিভিউ আসতেছে, ভালো কাস্টমার হচ্ছে, তখন সামাজিকভাবে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে। সামাজিকভাবে মনে হচ্ছে কি আশপাশে যারা থাকছেন, আশপাশে যারা থাকে, হ্যাঁ, ওই যে পাড়া প্রতিবেশী, পিসি মাসি থাকেন যেই রকম, আমি তো ধরেন ওই ঘরে গিয়ে কথা বলি, ওর পাশে এইরকম আমি ঘরে ঘরে গিয়ে গসিপ ওইগুলা করছেন না। গসিপ করি না, এই জন্য আমাকে পছন্দ না। তো ওইগুলার শিকার হচ্ছে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড, আমার ভাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার যারা আছে রিলেটিভ, 2 ফ্যামিলির, ওইখান থেকে কোনো বাধা পাই না, ওইখান থেকে আমি সাপোর্ট পাই। কিন্তু 1-2টা সিঁড়ি পর যারা আছে ওরা আমাকে অ্যাটাক করে ওই জিনিস নিয়ে। এমনকি আমার বাচ্চাদেরকে মানে মনটা ছোটো করে দেয় যে তোমার আম্মু এরকম করে। এমন হয়েছে, আমাকে বলছে বাজারি তোমাদের আম্মু। আমরা যখন মেয়েরা সামনে এগোতে যাই অনেক ধরনের কটু কথা আসে। এখন তো সাইবার বুলিংও হচ্ছে, ফেসবুকে পেজে মানুষজন বলে দেয়। ওইগুলো তো আপু continue আছে, করেন। অনলাইনে তো আপু আছেই, কিন্তু নিজের মানুষ ওরা, ওদের জন্য আমি অনেক কিছু করেছি আপু। ওরা যখন আমার বাচ্চাদেরকে বলে তোমার মা বাজারি মেয়ে, বাজারি মেয়েটা কি বুঝতে পারছেন? আমি কি বাজারি মেয়ে? আমি তো আমার শালীনতার মাধ্যমে কাজ করতেছি, আমার নিজের নিডটা ইয়ে করতেছি, পূরণ করতেছি, আমি তো কারো ক্ষতি করতেছি না। ওইটাই আমার বেশি খারাপ লাগে, ওই জিনিসটা আমাদের মানে আমি ওইটা মানে বিভিন্ন জায়গা থেকে পাই, এরা করে। তারপরে বিভিন্ন গ্রুপের বড় বড় লিডার আছে, ওরা যখন প্রয়োজন, আপনি বলতেছেন যারা উদ্যোক্তা লিডার তারা? হ্যাঁ, ওদের মধ্যেও আছে যারা বড় বড় গ্রুপ করছে, গ্রুপের অ্যাডমিনরা। আচ্ছা, তাদের যারা মানে তারা যে এই কাজটা করবে ওই কাজটা তুমি করতে পারবে না। আচ্ছা, এরকম? হ্যাঁ, ওই কাজটা তুমি করতে পারবে না। মানে হচ্ছে আরেকজন বড় উদ্যোক্তা যিনি একটা কাজ করছেন ওই কাজটা আপনাকে করতে দিবে না, আপনি করতে চাইলে আপনাকে বাধা দিবে, এরকম? বাধা দিবে, এইরকম। আচ্ছা, এটা তো একটা বড় সংকট আপনাদের উদ্যোক্তাদের অনেক জন্য। বড় সংকট। এইগুলা সাফার করতে করতে আপু আমি এত বছরে আসছি, কিন্তু আমি চুপচাপ সহ্য করে আসছি। তো আমার মনে হয় যে আমাদের চামড়াটা মানুষের চামড়া না, আমার এখন চামড়াটা গন্ডারের হয়ে গেছে, কারণ এখন আমি আর কোনো কিছু পাত্তা দেই না। তো শুরুর দিকের কথা বলতেছি, শুরুর দিকে আমরা এইরকম করে কাজ করছি। এখন তো এটা তো বলছিলেন আগের পরিস্থিতি, বা এখনকার বর্তমান পরিস্থিতিটা কেমন? এখন আপনি কিভাবে রান করছেন এবং আপনার প্রোডাক্ট কি কি আছে? আপনি এখন কি কি সার্ভিস নিয়ে কাজ করছেন আপনার? আমার 3টা ক্যাটাগরিতে আছে, একটা আছে ক্যাটারিং ফুডের, একটা আছে গ্রোসারি ফুড, আর আরেকটা আছে অন্য পেজ শাহিনাজ ফুড ফেয়ার। ওইটাতে হচ্ছে তত্ত্বের যে ডালাগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করি। আবার বিয়ের ডালা? হ্যাঁ, ওইখানে আবার আমি কিছু ওই ডালা নিয়েই ট্রেনিং করাই অনেককে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? আমি ওইটা মনে করি আপু খুব বেশি প্রয়োজন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, কারণ আমি বিভিন্ন প্রশিক্ষণ করছি। তারপরে দেশে বিদেশে, দেশের বিভিন্ন জায়গায় এখনও আমি করতেছি আপু। আর সব থেকে আমি তো একটু আগেই বলছি, আমি নিজেও করাই নতুন যারা, তাদেরকে আমি নিজেও করাই যে নতুন কিছু করতে হলে আপু জানা খুবই প্রয়োজন। পড়াশোনা, ওই প্রশিক্ষণটাই হচ্ছে পড়াশোনা। আপনি কোন জায়গা থেকে প্রশিক্ষণ, মানে কি কি প্রশিক্ষণ নিয়েছেন? আমি খাবারের নিছি, তারপরে ওই যে কার্ভিংটা শুরু করছি ডালার, ওইটা থেকেও আমি গত কয়েকদিন আগে প্রশিক্ষণ নিছি, যে নতুন শুরু করছি ওইটা নিয়েই শুরু করি এইরকম না। এটা বেসিক কিছু তো আমি জানি, কিন্তু প্রফেশনালভাবে করতে হইলে ওইটা ট্রেনিং করতে হবে, ওইখান থেকে জানতে হবে। প্রশিক্ষণ মানে হচ্ছে ওনার অভিজ্ঞতা, যিনি ভালো জানেন, উনি যে এতদিন থেকে ওইটা করার পরে উনি করতে করতে তো ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, ওইটা থেকে উনি যা পাইছেন ওইগুলোই আমাদেরকে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপু, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, স্বপ্নের মূল্য অনুষ্ঠানে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহিনা আপুর স্বপ্নের মতোই আমরা বলতে চাই যে আসলে এই দেশের নারীরা বাধা বিপত্তিহীনভাবে নিজেদের কাজ করবেন, নিজেদের স্বপ্নের মতো এগোবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।